হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো বিভিন্ন কারণবশত অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি। তো আজকে একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, একটু অন্যরকম। তো আশা করি সকলেরই ভালো লাগবে। শুরু হচ্ছে আজকের গল্প। আমাদের পরিবারের তখন সদস্য ছিল মাত্র 5 জন। আমি, বড় আপু আর তার বড় সোহাগ ভাই আর বাবা মা। ভাই আর আপু দুজনেই আমাদের থেকে অনেক বেশি ধার্মিক ছিল। আমার ভাই ছোটবেলা থেকে মাদ্রাসা কেন্দ্রিক পড়াশোনা করছে। এই সুবাদে আপুকেও মাদ্রাসায় পড়ানোর ইচ্ছে ছিল, তো তাই হয়েছে। তো কাহিনীটা এখন থেকে প্রায় 15 বছর আগে ঘটা। আপু যে মাদ্রাসায় পড়তেন তা ছিল আমাদের শহরের সাইডে, একটা প্রত্যন্ত গ্রামের দিকে। কিছু কারণবশত জায়গার নামটি উল্লেখ করতে পারছি না। আপুর মাদ্রাসাটা অনেক বড় ছিল, আর এটা মহিলা মাদ্রাসা ছিল যা অনেক পুরনো। আর এই মাদ্রাসার হোস্টেল ব্যবস্থা ছিল, আপু সেই হোস্টেলেই থাকতেন। আপু থাকতেন সেই হোস্টেলের 3 তলায়। ভেতরে অনেক রুম, অনেক পুরনো হয় কেমন একটা অদ্ভুত পরিবেশ ছিল। রমজানের শেষের দিকে প্রায় 20 রোজার পর থেকে হোস্টেল প্রায় বন্ধ হয়ে যাবে। তো আজকে আপু বাড়ি আসবে, ভাইয়া তাকে নিয়ে আসবে, কারণ হচ্ছে হোস্টেলের সবাই প্রায় বাড়িতে চলে গেছে। তো একা তো থাকা সম্ভব না, কারণ এত বড় হোস্টেল একদিন বেশি থাকাও সম্ভব ছিল না। তার আগে বলি, এই হোস্টেলে দেখাশোনা করতেন হচ্ছে একজন স্যার, যার স্ত্রী ও বাচ্চা সহ তারা দোতলায় থাকতেন। তো ভাইয়া দুপুরের পর বের হয়ে আপুকে নিয়ে আসবে, এটা আমরা সবাই জানি। আর আপু তার ব্যাগ গুছিয়ে প্রস্তুত বাড়ি আসবে, মনে অনেক আনন্দ। কিন্তু ভাইয়া একটা জরুরি কাজে এক জায়গায় যেতে হয়েছিল ওই দিন। ওখান থেকে আসতে ভাইয়ার প্রায় সন্ধ্যা হয়ে যায়, মানে অনেকটা দেরি হয়ে যায়। তো আম্মু ভাইয়াকে বলল এত রাতে বের হওয়া ঠিক হবে না, কারণ এত দূরের পথ। যেহেতু স্যার ও তার ফ্যামিলি হোস্টেলে আছে, তো একদিনের জন্য তেমন সমস্যা হবে না এই ভেবে আমরা তো ভাইয়াকে আর আম্মু পাঠায় নাই। কারণ হচ্ছে ওখানে যাওয়া, তারপর আবার আপুকে নিয়ে আসা অনেক রাত হয়ে যাবে, তাই এই কারণে আর পাঠানো হয়নি। তো ওরে ফোন দিয়ে জানাই দেয় কাল যাবে। তো ভাইয়া আপুকে জানিয়ে দেয় যে আজকে আসতে পারবো, কাল সকালেই তোকে গিয়ে নিয়ে আসবো। স্যার আছেন, তাই এত চিন্তা করার তেমন কিছু ছিল না, একটা ভরসা ছিল। সন্ধ্যার পর আপু স্যারের স্ত্রীর সাথে দেখা করতে যায়, মানে স্যাররা থাকতো নিচতলায় আর কি, দোতলায়। তো ওখানে গিয়ে প্রায় 2 ঘন্টা সময় কাটায়, আর স্যারের বাসায় রাতের খাবারটা সেরে আসে। আপুর রুমটা 3য় তলায়, একাকী রুম, পুরনো দেয়াল, বারান্দায় হিমশীতল বাতাস, কেমন জানি একটা ভৌতিক পরিবেশ। তার ভেতর আপু 3য় তলায় ও উপরে একা, তাই আপু রাত প্রায় 9টার দিকেই তার রুমে গিয়ে শুয়ে পড়ে। তখন ঘড়িতে প্রায় 12টা বাজে। ঠক ঠক আওয়াজ, হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই তার সামনে যেন কোনো এক অদৃশ্য কিছুর বস্তুর উপস্থিতি দেখতে। জানালার পাশে একটা অন্ধকার ছায়ার মতো কিছু নড়ছে। প্রথমে সে ভাবে হয়তো আলো আধারের ভুল, বাতাসে পর্দা নড়ছে। কিন্তু চোখ যতই অভ্যস্ত হলো ততই বোঝা গেল ওটা মানুষ নয়। মনে হচ্ছে যে ছায়াটা আপুর দিকে তাকিয়ে আছে। আপুর গলা শুকিয়ে গেল, আর তখন সে রীতিমতো ঘামছে। সে ভয়ে কম্বলের ভেতর থেকে হাত বের করে লাইটটা জ্বালানোর জন্য হাত বাড়ালো। কিন্তু সুইচে হাত দেওয়ার আগেই ঠান্ডা একটা বাতাসে ঘর জুড়ে বইতে শুরু করলো, যেন কেউ পাশে দিয়ে হেঁটে গেল এমন মনে হচ্ছে। বাতি 2টা, সুইচ টিপতেই কিছু নেই, ছায়াটা উধাও। আর বারান্দার লাইটটা কেন জানি জ্বলছে না। আপু কাঁপতে কাঁপতে বসে পড়ল, নিজের বুকের কাঁপুনি শুনতে পাচ্ছিল। ভেবে নিল না, হয়তো ভুল দেখেছে। সে পানি খেতে ও মুখ ওয়াশ করার জন্য বারান্দা পেরিয়ে ওয়াশরুমে গেল। ঠান্ডা পানিতে মুখ ধুয়ে আয়না তাকাতেই তার শরীরটা কেমন কেঁপে গেল। আয়না তার পেছনে কেউ দাঁড়িয়ে। আপু ঘুরে তাকালো, কিছু নেই। আবার আয়না তাকালো, এবার দেখলো সে একটা কালো ছায়া ধীরে ধীরে পেছনের দিকে সরে গেল।
আপু তাড়াতাড়ি হাত মুখ মুছে বেরিয়ে এলো, বারান্দা দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। ঘরের দরজার সামনে পৌঁছে গেল, ঠিক তখনই সে আবার তাকিয়ে দেখল দরজার সামনে আগের সেই অদৃশ্য ছায়াটা দাঁড়িয়ে আছে। কিন্তু এবার এটা শুধু দাঁড়িয়েনি, একেবারে সামনে এগিয়ে এলো, যেন মাটিতে হাঁটছিল না, ভেসে আসছে। আপু চিৎকার করতে গিয়ে গলা আটকে গেল, ভয়ের চাপে তার পা যেন জমে গেল মাটিতে। পরক্ষণেই ঠান্ডা এক অদৃশ্য হাত আর গলার শক্ত করে চেপে ধরল আপুর। আপু দু হাতে দিয়ে সেই অদৃশ্য হাতটা সরানোর চেষ্টা করলো, কিন্তু সে পারল না, বরং টের পেল তা 2 পা মাটির থেকে উঠে যাচ্ছে। পুরো শরীরটা টান টান হয়ে বাতাসে ধুলছে। তার চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নেমে এলো, শ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই বারান্দার লাইটটা জ্বলে উঠল। একটা জোরালো আওয়াজ আপুর রুমের দরজাটা খুলে গেল, আর সে মাটিতে পড়ে গেল জ্ঞান হারিয়ে। পরদিন সকালে চোখ খুলে দেখলো যে ভাইয়া মাথায় পানি দিচ্ছে। ভাইয়ার চোখে মুখে আতঙ্ক। স্যার বলতেছে, হঠাৎ কি হলো বুঝলাম না, কিছু যে রাতে হয়েছে তাও বুঝতেছি না। এরপর আপু সবকিছু খুলে বলে কি হয়েছিল গতকাল রাতে। পরে ভাইয়া বাড়ি গিয়ে আপুকে একটা সাইকোলজিস্ট দেখায়। এরপর আপু সুস্থ। আমরা সবাই ভাবলাম ঘটনাটা এখানেই শেষ, কিন্তু এটা তো মাত্র শুরু। 2 মাস পর আপুর আচরণ কেমন পরিবর্তন হতে থাকে। আপু রুম থেকে তেমন বের হতো না, কেমন চুপচাপ হয়ে গেল, মাঝে মাঝে চিৎকার করে উঠত। আবার রাতে ঘুমার মধ্যে বারান্দায় চলে যেত, পরে আম্মু এসে নিয়ে আসতো। আর আগের থেকে এখন পরিমাণে অনেক ভাত খেত, যা 3-4 জনে খেতে পারবে এমন, খেয়ে সাথে সাথে বমি করে দিত। আর ঘরে আপুর যত পছন্দের জিনিস ছিল তা নষ্ট করে ফেলতো। এর বিশেষত্ব হলো যে সব নষ্ট করার আগে আবার আম্মুকে বলতো, বাধা দিলে গালাগালি করতো। আম্মুকে বলতো মানে হচ্ছে যে যে জিনিসটা তোর পছন্দের সেই জিনিসটা ভাঙবে, কিন্তু আগে আম্মুকে বলতো যে আমি এই জিনিসটা ভাঙতেছি। তার পছন্দের পানির গ্লাস সব ভেঙে ফেলেছে, পছন্দের যত জিনিসপত্র ছিল তা সব ভেঙে ফেলত বা ফেলে দিত। আর পছন্দের যত জামা কাপড় ছিল তা আলমারি থেকে নিজে বের করতো, করে আম্মুকে দেখাতো, দেখিয়ে তা নিজ হাতেই কেটে ফেলতো। এরপর ভাইয়ের গ্রামের এক হুজুরকে নিয়ে আসে, সে তাকে দোয়া পরে পানি পড়া দিয়ে যায়। তো এর কয়েকদিন কিছুটা ভালো, তখন আপুকে বিয়ে দিয়ে দেবে এই চিন্তা করা হলো। যত সম্বন্ধ আসতো তাদের সামনে আপু কেমন পাগলামি করতো আর বলতো যে আমার আরো আগে বিয়ে হয়ে গেছে। এরপর গ্রামের অনেকের সাথে আলোচনা করে এক বড় মাপের কবিরাজ দেখানো হয়, মানে বাড়িতে কবিরাজ নিয়ে আসে। তিনি এসে আগে পুরো বাড়িটা বন্ধক করে দেয়। এরপর আপুকে সামনে নিয়ে, আপুকে 3-4 জন মিলে ধরে রাখা যাচ্ছে না এমন, আপুর এমন শক্তি কোথা থেকে যে আসলে বুঝতে পারলাম না। তখন ভাইয়া কবিরাজকে বললো, প্লিজ তাড়াতাড়ি কিছু একটা করেন। উচ্চ কণ্ঠে বলে উঠে, এই তুই চুপ কর, তুই বেশি করতেছিস অনেকক্ষণ ধরে, তুই এমন করলে আমি আর বেশি করব। ভাইয়া বলছিল, আমি তো তোমার বড় ভাই, তুমি আমায় কিভাবে তুই তো করে করছো। সে হেসে বলল, হা 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 হা, কি বললি তুই আমার বড়? হা 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 হা, আমার বয়স জানিস তুই? তোর দাদার দাদারও বড় আমি। কবিরাজ এগুলো দেখে তাড়াতাড়ি দোয়া পড়তে থাকে। এরপর কিসব দোয়া পরে ফুদে আপুকে। এরপর কবিরাজ বলল, তুই চলে যা, আমি তোর কিছু করব না, তুই এই দেহ থেকে বের হয়ে যা। এরপর দেখলাম আপু হঠাৎ জ্ঞানহীন হয়ে পড়ে। এরপর আপুকে একটা তাবিজ দিয়ে যায়। আপু এখন প্রায় অনেকটাই সুস্থ। ঘড়ির কাঁটা যেমন ধীরে ধীরে থমকে আসে, তেমনি আমাদের বাড়িটা আবার নিস্তব্ধ শান্তি ফিরে এলো। তো আজকের ঘটনা আশা করি সবারই ভালো লাগবে। তো এমন সুন্দর সুন্দর ঘটনা পেতে আমাদের সাথেই থাকুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্টে বলে যান যে গল্পটা কেমন লাগছে। তো বরাবরের মতোই নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন।